আশেপাশে শুনশান ঘন জঙ্গল। চারপাশের নিস্তব্ধতার মাঝে ঝিঁঝি পোকার ডাকের পরিষ্কার আওয়াজ কানে ভেসে আসছে। কাঁচা রাস্তার মাঝে আমি এক পা দু পা ফেলে কোনো রকমে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছি। আমার হাতে ছোট্ট একটা টর্চ, যার আলো খুব একটা দূরে পৌঁছায় না। কিছুটা সময় এই ভাঙা সড়কে হেঁটে আমি আমার গন্তব্যে পৌঁছে যাই। আমার সামনে একটি বিশাল বড় প্রকাণ্ড তেঁতুল গাছ। সেই গাছের পাশেই একটা প্রায় ভাঙা ঝুপড়ি, চারপাশে টিনের দেয়াল। ভেতর থেকে এক বৃদ্ধা মহিলার খুসখুস কাশির আওয়াজ স্পষ্ট ভেসে আসছে আমার কানে, আর তার সাথে নাকে এসে ধরা দিচ্ছে সুস্বাদু খাবারের তীব্র সুগন্ধ। এ যেন এক অন্যরকম সুগন্ধ। নাকে খাবারের ঘ্রাণ প্রবেশের সাথে সাথেই যেন ক্ষুধা আরো কয়েক শত গুণ বেড়ে গিয়েছে। না, আর অপেক্ষা করতে পারছি না। পেটের ক্ষুধা এখনই নিবারণ করতে না পারলে হয়তো পেটের ভেতর আগুন জ্বলতে শুরু করবে। তাই আর দেরি না করে ভাঙা ঝুপড়ির সদর দরজার সামনে যাই আর ধীরে ধীরে কড়া নাড়ি। দরজায় কড়া নাড়ার ঠক ঠক আওয়াজ হয়। আওয়াজ শুনে ঝুপড়ির ভেতর থেকে এক বৃদ্ধ মহিলা খুক খুক করে কাশতে কাশতে কাঁপা কাঁপা গলায় বলে, কে কে বাইরে? কি চাই? দরজা খোলাই আছে, ভেতরে এসো। তার কথা শুনে আমি ধীরে ধীরে দরজা ফাঁকা করে ভেতরে প্রবেশ করতেই কয়েকটি ভাঙা টেবিল আর বসার জন্য ভাঙা বেঞ্চ চোখে পড়ে। দেখে মনে হয় কাঠের তৈরি আসবাবপত্রগুলো বেশ পুরনো আর যত্নের অভাবে এমন অবস্থা হয়েছে। আমাকে দেখে বৃদ্ধ মহিলা একগাল হাসি দিয়ে বসতে বলেন। আমি একটা বেঞ্চে বসে এক গ্লাস পানি পান করতে চাই। তাকে বলি, চাচি, আমি জানি এখন অনেক রাত, তবুও জিজ্ঞেস করছি, আপনার এখানে কি সামান্য পরিমাণ খাবার হবে? আমার প্রশ্ন শুনে চাচি বলেন, বাবা, খুব ক্ষুধা লেগেছে তাই না? কিন্তু বাবা, আজ তো তেমন কিছু নেই, সব যে বিক্রি করে ফেলেছি। তুমি বড্ড দেরি করে এলে বাবা, নইলে শুকনো মাংস দিয়ে তোমায় ভাত দিতাম। এখন শুধু লাল শাক আর আলু ভাজি আছে, এই দিয়ে না হয় আজকের দিনটা চালিয়ে নাও। কি চলবে? আমি সম্মতি দিলে বৃদ্ধ মহিলা রান্নাঘরের ভেতরে চলে যান। ৩-৪ মিনিট পর তিনি এক থালা ভাত আর সাথে লাল শাক আর আলু ভাজি নিয়ে আসেন। আমি খাবার পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে খাওয়া শুরু করি। আমার ক্ষুধার পরিমাণ, আমার খাওয়ার গতি দেখে চাচি বুঝে গিয়েছিলেন হয়তো। আমি যতক্ষণ খাচ্ছিলাম সারাটা সময় বৃদ্ধ মহিলাটি আমার সামনেই বসা ছিলেন। তিনি আমার খাওয়া লক্ষ্য করছিলেন আর আমার ব্যাপারে জানার জন্য কিছু প্রশ্ন করছিলেন। আমি তাকে জানাই আমি একজন ট্রাক ড্রাইভার। এখানেই একটু দূরে রাস্তা বানানোর জন্য বেশ কিছুদিন যাবতই রোজ কয়েক ট্রাক করে বালি আর পাথর নিয়ে আসছি। এখন প্রায় 15 দিনের মতো কাজ বাকি আছে, তাই সামান্য দূরেই ট্রাকেই থাকা খাওয়া সেরে নিচ্ছি। অনেকদিন ধরে একই খাবার খেয়ে মুখের স্বাদ একেবারে মাটি হয়ে গিয়েছে। এই জন্যই আজ হোটেলে এসেছি বলে জানাই। তাকে আমি চাচি বলেই সম্বোধন করি। খাওয়া শেষ হলে আমি চাচিকে জিজ্ঞাসা করি খাবারের জন্য কত টাকা দেব। উত্তরে হাসি মুখে চাচি বলেন, এইটুক খাবারের জন্য তোমার কাছ থেকে আর কি বা দাম নেব? তুমি তো আরো কিছুদিন আছোই। আজ তো বেশি কিছু খাওয়াতে পারলাম না, অনেক দিন হয়ে গিয়েছে, নইলে তোমার জন্য মাংস রান্না করে দিতাম। তুমি কাল এসো, আমি তোমার জন্য মাংস রেঁধে রাখবো। আজকের খাবার মনে করো চাচি হিসেবেই তোমাকে খাইয়েছি, কাল না হয় দাম দিয়ে খাবে। চাচির কথা শুনে মনে মনে ভাবছিলাম, না, মানুষটা খুবই অমায়িক। কাল থেকে রাতে এখানেই খাবো বলে সিদ্ধান্ত নেই। এই ভেবে সেদিন রাতে চাচির কাছ থেকে বিদায় নিয়ে ট্রাকে চলে আসি। আমি ট্রাকে ফেরার সময় পেছন ফিরে দেখি চাচি হাসি মুখে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, যা দেখে আমার খুবই ভালো লাগে। আর লাগবেই বা না কেন, মানুষটা যে খুবই বিনয়ী। আমার বাবার নাম আনিসুল আলী মিয়া। আমারই মতো আমার বাবাও একজন ট্রাক ড্রাইভার ছিলেন, যিনি একজন বুড়ি চাচির হোটেলে
বেশ কিছুদিন খাবার খেয়েছিলেন। আর সবশেষে যখন তিনি ওই হোটেল আর চাচির ব্যাপারে জানতে পারেন, তখন যেন তার আত্মা কেঁপে ওঠে। ট্রাক ড্রাইভারদেরকে চলতি পথে মাঝে মাঝে নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে রাতে ট্রাক চালানোর সময় রাস্তায় কাউকে দেখতে পাওয়া, একই রাস্তায় বারবার ফিরে আসা, চাকার নিচে হাড় ভাঙার মর্মর শব্দ, এসব ট্রাক ড্রাইভারদের কাছে খুবই সাধারণ ব্যাপার। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনাও তাদের সাথে ঘটে যা মানুষকে বিশ্বাস করানোই মুশকিল হয়ে দাঁড়ায়। অনেক সময় এমনও হয় কিছু ট্রাক ড্রাইভার পথ হারিয়ে এমন কোনো নির্জন অচেনা পথে চলে যান যেখান থেকে পরবর্তীতে আর কখনোই ফিরে আসা হয় না। তাদের সাথে কি হয়েছে বা তারা কোথায় আছেন সবকিছুই অজানা থেকে যায়। আর যারা ফিরে আসেন তারা সাথে করে নিয়ে আসেন রক্তহীন করা ঘটনা। নিজেরাই হয়ে যান সেসব ঘটনার এক একটি চরিত্র। ঘটনাটি 1985 সালের দিকে ঘটা। আমার বাবার বয়স তখন 30 থেকে 31 বছরের মতো হবে। আমার দাদা মারা যান আমার জন্মের অনেক আগেই। আমার দাদার একজনই ছেলে ছিল, আর তিনি হলেন আমার বাবা। তিনি মারা যাবার কিছুদিন আগে আমার বাবার নামে তার সারা জীবনের সঞ্চিত কিছু জমি তিনি লিখে দিয়েছিলেন। আমার বাবা তখন মানুষের ট্রাক ভাড়া করে চালাতেন। দাদার মৃত্যুর পর বাবা সিদ্ধান্ত নেন জমি বিক্রি করে নিজেই একটি ট্রাক কিনে চালাবেন। বাবা সেই অনুযায়ী খুব জলদি একটি সুন্দর লাল রঙের বেডফোর্ড ট্রাক কিনে নিয়ে আসেন। সেই ট্রাক নিয়েই বাবা দূর দূরান্তে ভ্রমণে চলে যেতেন। কাজ বেশি থাকলে বা দূরত্ব বেশি হলে মাঝে মাঝে তিনি বাড়ি ফিরতে পারতেন না। আমি তখন বেশ ছোট ছিলাম, হয়তো 6-7 বছরের মতো হবে। মাঝে মাঝে বাবা কয়েকদিন পর্যন্ত বাড়িও আসেননি, এমনও দেখেছি। 1985 সালের দিকে আমাদের দেশের কোনো এক অঞ্চলে পাহাড় কেটে রাস্তা বানানোর কাজ শুরু হয়েছিল। আমি স্থানের নাম উল্লেখ করছি না, কেননা সেটি বেশ পরিচিত একটি স্থান। আমার বাবা সেই রাস্তা বানানোর জন্য ট্রাকে করে বালু, পাথর, ইট এসব আনা নেওয়ার কাজ পান। আমাদের বাড়ি বাবার কাজের স্থান থেকে অনেক দূরে থাকায় বাবা সিদ্ধান্ত নেন তিনি এই কাজ চলাকালীন সময় আর বাড়ি ফিরবেন না, একেবারে কাজ শেষ করেই ফিরবেন। তাই তিনি ট্রাকের ভেতরে ঘুমানোর ব্যবস্থা করেন আর ছোট একটি কেরোসিনের চুলা সাথে নিয়ে যান, হালকা কিছু রান্না করে যেন খেতে পারেন। বাবা এসব সাথে নিয়েই চলে যান তার কর্মস্থলে আর দ্রুত কাজ শুরু করে দেন। প্রতিদিন ইট পাথর আনতে আনতে রাত ঘনিয়ে আসত। পাহাড় কেটে রাস্তা বানানোর স্থানে দিনের বেলা অনেক মানুষের কোলাহল থাকলেও রাতের বেলা ঠিক ততটাই নিস্তব্ধতা বিরাজ করত, কেননা সেখানে যারা কাজ করত তারা ছিল সেখানকার স্থানীয় বা আশেপাশের এলাকার মানুষ। তাই বাবা কিছু দূর গিয়ে রাস্তার এক কোনায় ট্রাক দাঁড় করিয়ে রেখে সেখানে খাওয়া দাওয়া করতেন আর ঘুমাতেন। প্রাকৃতিক ডাকে সাড়া দেবার জন্য চলে যেতেন পাশের জঙ্গলে। সাধারণত ট্রাকে অন্তত একজন হলেও হেল্পার থাকে, কিন্তু বাবা তার কর্মস্থল আমাদের বাড়ি থেকে অনেক দূরে হওয়ায় এবং সেখানে থাকার কোনো সুব্যবস্থা না থাকায় সাথে করে কোনো হেল্পার নিয়ে যাননি। এভাবেই প্রতি রাতে একা একা ট্রাকে থাকতে হতো। কিছুদিন সময় কেটে যায়। বাবা দিনে কাজ করতেন আর রাতে ট্রাকে ঘুমাতেন। একদিন গভীর রাতে বাবা ট্রাকের ভেতরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ বাইরে থেকে কেউ ট্রাকের দরজায় ঠক ঠক করে কড়া নাড়ে। বাবা ঘুম থেকে উঠে ট্রাকের দরজার ওপরের ফাঁকা জায়গা দিয়ে দেখেন বাইরে একজন লোক দাঁড়ানো। টর্চের আলোয় মনে হচ্ছিল তার বয়স 40 বছরের বেশি হবে না। তার পরনের কাপড় ছিল বেশ ময়লা আর গাল ভর্তি কাঁচা পাকা দাড়ি। মাথার চুল ছিল উস্কো খুস্কো। দেখে মনে হচ্ছিল তার শরীর হয়তো অনেক দিন পানির স্পর্শ পায়নি। টর্চের আলোয় চোখ ছোট ছোট করে চোখের সামনে হাত দিয়ে সে বাবাকে বলে, ধুর মিয়া, অন্ধ বানায় দিবা নাকি? এ অন্ধকারে এইভাবে আমার চেহারায় আলো ধরে রাখার কি আছে? একটু সামনে মারতে পারো না লাইট? তার কথা শুনে বাবা টর্চের আলো তার মুখ থেকে সরিয়ে তার পরিচয় জিজ্ঞেস করেন আর দরজা ধাক্কানোর কারণ জানতে চান। বাবার কথা শুনে সেই অপরিচিত লোক বলে, মিয়া ভাই, অনেক দূর থেকে আসছি পায়ে হেঁটে, একটু খাবার দিবা? গলাটা শুকায় কাঠ হয়ে গেছে, পেটের ভেতরটাও বেশ জ্বালা করতেছে। দেখো না মিয়া, একটু পানি দেওয়া যায় কিনা? বাবা তার কথা শুনে ট্রাকের ভেতরে থাকা পানির পাত্র বের করে নিয়ে আসেন এবং তার হাতে দেন। লোকটি এক নিমিষেই চুকচুক করে পাত্রের পানি শেষ করে ফেলেন। পানি খাওয়া শেষ হলে বলেন, হাহ, বাঁচাইলা মিয়া ভাই। আসলে হয়েছে কি মিয়া ভাই, কিছু দূর সামনে এক চাষির হোটেল আছে। চাষির রান্নার জবাব নাই। অনেক মশলাদার মাংসের তরকারি রান্না করে চাষি। একটু বেশি খাইছি তো, তাই হয়তো পেটে জ্বালা ধরছিল। এত মজা ছিল তরকারি যে হিসাব ছাড়াই খায়া ফেলাইছি। তো
তোমারে বিরক্ত করলাম মিয়া ভাই, কিছু মনে করো না। এই কথা বলে লোকটি সামনের দিকে হাঁটা দেয়। বাবা তাকে থামিয়ে সেই হোটেলের ঠিকানা জানতে চান। লোকটি বলেন, সামনে কিছু দূর এগিয়ে গেলেই একটা সরু রাস্তা পাওয়া যাবে। সেই রাস্তার ধারে একটা বড় তেঁতুল গাছের নিচে একটা ভাঙাচোরা ঝুপড়ি আছে, সেটিই চাচির হোটেল। বাইরে থেকে দেখে তেমন একটা বোঝা যাবে না এটা হোটেল। বাবা লোকটিকে ধন্যবাদ জানিয়ে সেই হোটেল খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। পরদিন সকালে বাবা ঘুম থেকে উঠে পাশের একটি নদীতে গোসল শেষ করে কাজে বের হয়ে পড়েন। কাজ করতে করতে বাবা স্থানীয় লোকজনদের কাছে সেই হোটেলের ব্যাপারে জিজ্ঞাসা করেন, কিন্তু তারা কেউই হোটেলের ঠিকানা দিতে পারেনি। তখন বাবার মনে পড়ে গতকাল রাতে একটি লোক তাকে বলেছিল বাইরে থেকে দেখে সেই ঝুপড়িকে হোটেল বলে মনে হয় না, তাই হয়তো অনেকেই সেই হোটেল চেন না। বাবা মনে মনে ভাবেন, যাই হোক, রাতে তিনি নিজে গিয়েই সেই হোটেল খুঁজে বের করবেন। সন্ধ্যায় কাজ শেষ করে সবাই যার যার মতো নিজেদের বাড়ি চলে যায়। বাবাও তার ট্রাকে ফিরে এসে হাত মুখ ধুয়ে আরাম করে নেন কিছুটা সময়। দিনে তেমন কিছু না খাওয়ার জন্য বাবার পেটে প্রচন্ড ক্ষুধা অনুভব করতে থাকেন তিনি। রাত কিছুটা গভীর হলে বাবা পায়ে হেঁটে হেঁটে হোটেলের খুঁজে বের হন। যে সড়ক ধরে হোটেলে যেতে হবে সেই সড়ক কাঁচা থাকায় বাবা সেখানে ট্রাক নিয়ে যেতে পারেননি। রাস্তার দুই ধারে ছিল ঘন জঙ্গল, আশেপাশে তেমন কোনো হিংস্র পশু পাখির অস্তিত্ব টের পাননি বাবা। বেশ কিছুদিন ধরেই যেহেতু সেখানে ছিলেন, তিনি কখনো হিংস্র পশুর আওয়াজ শুনতে পাননি, তাই তিনি নির্ভয়েই হোটেলের দিকে এগিয়ে গিয়েছিলেন। প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পর বাবার নাকে খাবারের তীব্র সুঘ্রাণ আসতে শুরু করে। বাবা বুঝতে পারেন তিনি হয়তো হোটেলের খুব কাছে চলে এসেছেন। বাবা তার হাঁটার গতি বাড়িয়ে দেন, আর কিছু দূর যেতে না যেতেই তিনি একটি ঝুপড়ির সামনে এসে দাঁড়ান, যার বাইরে টিমটিমে আলোয় একটা হেরিকেন জ্বলছে। বাবা বুঝতে পারেন তিনি চাচির হোটেলে পৌঁছে গেছেন। হোটেলের বাইরে বাবা কাউকে দেখতে পাননি বিধায় হোটেলের দরজায় কড়া নাড়েন। দরজায় কড়া নাড়ার ঠক ঠক আওয়াজ শুনে এক বৃদ্ধ মহিলা ভেতর থেকে কাঁপা কাঁপা গলায় বলে, কে কে বাইরে, কি চাই? দরজা খোলাই আছে, ভেতরে এসো। ভেতরে গিয়ে বাবা দেখেন একজন বৃদ্ধ মহিলা, মুখে হাসি, এবং তারপরের ঘটনা আমরা প্রথম দিকে বলেই এসেছি। এবং বাবা খাওয়া শেষ করে হোটেল থেকে বের হয়ে এসে ট্রাকের দিকে যেতে থাকেন। গতকাল রাতে সেই লোকের কথা শুনে বাবা ভেবেছিলেন আজ হোটেলে তিনি পেট ভরে মাংস ভাত খাবেন, কেননা অনেকদিন যাবৎ মাংস ভাত খাওয়া হয়নি। কিন্তু আজকে হয়তো মাংস সবার কপালে ছিল না, তাই কিছুটা মনক্ষুণ্ণ হয়ে ফিরে আসেন বাবা। সেখান থেকে আসার সময় বাবা আশেপাশের জঙ্গলে কিছুর গড়গড় আওয়াজ শুনতে পান। টর্চের আলোতে সেখানে কিছু জঙ্গলি শূকর দেখতে পান। জঙ্গলের ভেতর দিয়ে তারা দৌড়ে চাচির হোটেলের দিকেই যাচ্ছিল, এবং সেটাই মনে হচ্ছিল বাবার কাছে। বাবা ভাবেন হয়তো শূকরগুলো হোটেলের বাইরে পড়ে থাকা খাবারের উচ্ছিষ্ট অংশ খাওয়ার জন্যই সেদিকে ছুটে যাচ্ছে। এভাবে তেমন একটা পাত্তা না দিয়ে তিনি ট্রাকে ফিরে আসেন। ফিরে এসে ট্রাকে ঢুকে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি চুলা জ্বালিয়ে ডিম সেদ্ধ আর সাথে আনা কিছু শুকনো খাবার খেয়ে কাজে চলে যান। কিন্তু কাজের মাঝে বারবার তার মাংস দিয়ে ভাত খাবার চিন্তা মাথায় আনাগোনা করছিল। এসব চলাকালীন সেদিনের মতো কাজ শেষ করে বাবা নদী থেকে হাত মুখ ধুয়ে ট্রাকে এসে অল্প বিশ্রাম নিয়ে চাচির হোটেলের উদ্দেশ্যে রওনা দেন। সেদিন বাবা কিছুটা জলদি রওনা দিয়েছিলেন, কেননা আগের দিন বাবা দেরিতে যাওয়ার জন্য ভালো কিছু খেতে পারেননি। অন্যদিকে চাচি বলেছিলেন আজ তিনি বাবার জন্য বিশেষ মাংস রান্না করে রাখবেন। তাই বাবা দ্রুত পা চালিয়ে হোটেলের দিকে যেতে থাকেন, আর মনে মনে ভাবতে থাকেন এখন গেলে নিশ্চিত গরম গরম টাটকা খাবার পাওয়া যাবে, দেরিতে গেলে হয়তো কালকের মতো খাবার শেষই হয়ে যাবে। বাবা খুব দ্রুত চাচির হোটেলে পৌঁছে যান। সেদিনও প্রথম দিনের মতো দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতি ছিল না। বাবা মনে মনে খুশি হলেন এই ভেবে যে গরম গরম খাবার তিনি প্রথম খেতে পারবেন, আর মন চাইলে একটু বেশি খেতে পারবেন। বাবা ঝুপড়ির কাছে গিয়ে উঁচু আওয়াজে বলেন, চাচি, ও চাচি, আজ কি রান্না করেছেন? বাবার আওয়াজ শুনে চাচি একগাল হাসি দিয়ে বের হয়ে আসেন। তিনি একটা অ্যাপ্রন পরা ছিলেন আর হাতে ছিল রক্ত। বাবাকে দেখে তিনি পাশে রাখা ড্রামের পানিতে হাত ধুয়ে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলেন, এই তো বাবা, তোমার জন্য বিশেষ মাংস রান্না করেছি আজ। আমি কালকের জন্য মাংস কেটে মশলা মাখানোর কাজ করছিলাম। এসো বাবা, ভেতরে এসো, আমি এখনই তোমাকে খেতে দিচ্ছি। আজ কিন্তু পেট ভরে খাবে, কেমন?
যত খুশি খাবে। বসো বাবা, বসো, আমি আসছি। বৃদ্ধা বাবার সামনে এক গ্লাস পানি রেখে হাত মুখ ধুয়ে রান্নাঘরের ভেতরে চলে যান। বাবা একটা হ্যারিকেন নিয়ে তার বসার টেবিলে রেখে খাবারের জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর বৃদ্ধা চাচি বড় একটি থালা নিয়ে বাবার সামনে এসে হাজির হন। বাবার সামনে খাবারের থালা রাখেন আর বলেন, খাও বাবা। এই কথা বলে তিনি আবার রান্নাঘরে চলে যান। বাবা লক্ষ্য করেন তার সামনে রাখা খাবারের থালায় পোলাও রান্না করে রাখা। পোলাওয়ের সাথে খাসির মাংসের ঘন ঝোল, আর সাথে ছিল কালা ভুনার মতো লালচে মশলাদার শুকনো মাংস আর সালাদ। খাবার দেখে বাবা মনে মনে প্রচন্ড খুশি হন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে শুরু করেন। সবার শুরুতে বাবা কালা ভুনার মতো শুকনো মশলাদার মাংসের একটি বড় টুকরা মুখে দেন। সাথে সাথে যেন বাবা অসাধারণ এক স্বাদ অনুভব করেন। এই স্বাদ আগে তিনি কখনো অনুভব করেননি। সেই মাংসের স্বাদ এতটাই সুস্বাদু ছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। এরপর বাবা খাসির তরকারি দিয়ে পোলাও খান অনেকটা। এর স্বাদও ছিল এক কথায় অসাধারণ, যা আগে কখনো কোথাও খাননি। বুড়ি চাচির রান্না করা খাবার এতটাই পছন্দ হয়েছিল যে বাবা হিসাব ছাড়াই খেতে থাকেন। কিছুক্ষণ পর সেই বৃদ্ধ চাচি হাতে পানির পাত্র নিয়ে এসে বাবার উদ্দেশ্যে বলেন, মাংস ঠিকঠাক রান্না হয়েছিল বাবা। উত্তরে বাবা বলেন, শুধু কি ঠিক, অনেক বেশি ঠিক হয়েছে চাচি। এত স্বাদের খাবার আমি এর আগে কখনো খাইনি। আচ্ছা চাচি, ওই শুকনো মাংসের তরকারিটা কি গরুর মাংসের? বাবার কথা শুনে একগাল হাসি দিয়ে চাচি বলেন, আরে না বাবা, এটাও খাসিরই মাংস। আমি একটু অন্যভাবে রান্না করি জন্য এই স্বাদটা অন্যরকম হয়। এই ছোট হোটেলের জন্য গরুর মাংসই বা পাবো কোত্থেকে বল বাবা। চাচির কথা শুনে বাবা খাওয়ায় মন দেন আর চাচি পুনরায় রান্নাঘরে চলে যান। কিছুক্ষণ পর চাচি ভেতর থেকে আওয়াজ দিয়ে বাবাকে জিজ্ঞাসা করেন বাবার আর কিছু লাগবে কিনা। এখনো অনেক মাংস আছে, কিন্তু বাবা এত বেশি খেয়েছিলেন যে তার পক্ষে আর খাওয়া সম্ভব ছিল না। বাবা চাচির উদ্দেশ্যে বলেন তিনি গলা পর্যন্ত খাবার খেয়ে ফেলেছেন, কেননা খাবার অতিরিক্ত রকম মজাদার। ভেতর থেকে বৃদ্ধা চাচি হাসতে হাসতে একটি পাত্র নিয়ে বের হয়ে আসেন আর বাবার হাতে সেই পাত্র দিয়ে বলেন সেই পাত্রে শুকনো মশলাদার মাংস আছে। এই মাংস 2 দিন পর্যন্ত নষ্ট হবে না, বাবা যেন সকালে খেয়ে নেন। বাবা মনে মনে খুশি হন, কেননা তিনি নিজেই সকালের জন্য মাংস নেওয়ার কথা ভাবছিলেন। বাবা মাংসের পাত্র হাতে নিয়ে চাচিকে খাবারের দাম দিতে চাইলে তিনি বলেন, বাবা তোমার যত ইচ্ছা, যা ইচ্ছা তুমি তাই দিও, সমস্যা নাই। তুমি তো আরো বেশ কিছুদিন আছো, আর খাবারের জন্য তো আমার এখানে আসবেই। পরে অন্য এক সময় একসাথেই তোমার যতটুকু ইচ্ছা টাকা দিও, ঠিক আছে? বাবা চাচির কথা শুনে বলেন তিনি আরো 10 দিনের মতো সেখানে থাকবেন, আর যেদিন চলে যাবেন সেদিন একসাথে খাবারের সব টাকা পরিশোধ করে দিয়ে যাবেন। বৃদ্ধ মহিলা মুচকি হেসে বাবাকে বলেন, অনেক রাত হয়েছে। এই বলে মহিলা হোটেলের ভেতরে চলে যান আর দরজা বন্ধ করে দেন। বাবা ট্রাকের দিকে এগোচ্ছিলেন। প্রায় 20 মিনিটের মতো পথ বাকি। বাবা যখন সেই রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন তিনি গতকালের মতো আজও জংলি শূকরের দৌড়ানোর আওয়াজ শুনতে পান। আজও তারা খুব দ্রুত চাচির হোটেলের দিকেই দৌড়াচ্ছিল। কিছু সময় পর বাবা ট্রাকে পৌঁছে যান আর হাত মুখ ধুয়ে ট্রাকের ভেতরে এসে শুয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে বাবা তার ট্রাকের আশেপাশে কোনো কিছুর উপস্থিতি টের পান। কোনো পশুর গড়গড় আওয়াজ স্পষ্ট শুনতে পান। বিছানা থেকে উঠে তিনি বাইরে দেখার চেষ্টা করেন। বাইরে ঘুটঘুটে অন্ধকার ছাড়া কিছুই চোখে দেখা যাচ্ছিল না। তাই তিনি টর্চ জ্বালিয়ে ট্রাকের বাইরে দেখার চেষ্টা করেন। তবুও তেমন কিছু বাবার নজরে আসছিল না। মনে হচ্ছিল কিছু একটা দ্রুত এদিক থেকে ওদিক দৌড়ে চলে যাচ্ছে। তাই বাবা চাবি লাগিয়ে ট্রাকের হেডলাইট জ্বালিয়ে দেন। হেডলাইটের আলোয় তিনি যা দেখেন তা দেখে তার শরীরের সব লোম দাঁড়িয়ে যায়। তিনি দেখেন ট্রাকের বাইরে অনেকগুলো জংলি শূকর ট্রাককে ঘিরে দাঁড়িয়ে আছে আর গড়গড় করে আওয়াজ করছে। তাদের আকৃতি ছিল বেশ বড় আর মোটা এবং তারা ছিল শক্তিশালী। বাবা বুঝতে পারছিলেন না তারা কেন বাবার ট্রাকের চারপাশে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। তারা ট্রাকের কাছে এসে বাতাস থেকে যেন কোনো কিছুর ঘ্রাণ নেয়ার চেষ্টা করে। তাই বাবার চোখ ট্রাকের এক কোনায় রাখা মাংসের পাত্রের দিকে যায়। বাবা বুঝতে পারেন এরা সেই পাত্রের মাংসের ঘ্রাণ পেয়ে এখানে এসেছে। বাবা ভয় পাচ্ছিলেন এই ভেবে যে মাংসের লোভে তারা ট্রাকের কোনো ক্ষতি করলে তখন বাবার অনেক বড় বিপদ হবে।
তাই তিনি ট্রাকের জানালা সামান্য খুলে মাংসের সেই পাত্রের ঢাকনা সামান্য ঢিলা করে বাইরে ছুঁড়ে ফেলেন। সাথে সাথেই সবগুলো শূকর সেই পাত্রের দিকে ছুটে আসে। সামান্য মাংসের জন্য সেই পাত্রের ওপর পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে। অনেকটা সময় তাদের লক্ষ্য করতে থাকেন বাবা। খাওয়া শেষ হলে এক এক করে সবগুলো শূকর সেখান থেকে এক এক দিকে চলে যায়। বাবা স্বস্তির নিঃশ্বাস নেন আর গায়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েন। কিন্তু ঘুম আসছিল না বাবার। বাবা ভাবছিলেন যদি তার ঘুম না ভাঙত, যদি তিনি টের না পেতেন, যদি তিনি মাংসের পাত্র বাইরে ছুঁড়ে না ফেলতেন, তাহলে কি হতো? হয়তো জঙ্গলি শূকর তার ওপর হামলা করে বসত আর তাকে আহার হিসেবে গ্রহণ করত। এসব ভাবতে ভাবতে কখন তিনি ঘুমিয়ে যান তা তিনি নিজেও টের পাননি। পরের দিনও একইভাবে কাজ করতে করতেই কেটে যায়। সারাদিনের কাজ শেষে হাত মুখ ধুয়ে কিছুটা সময় বিশ্রাম নিয়ে বাবা চলে যান বৃদ্ধা চাচির হোটেলে। সেদিনও সেখানে বাবা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। বাবা এসব নিয়ে তেমন একটা মাথা ঘামান না। কে আসবে না আসবে, কখন আসবে না আসবে, এটা কারো হাতে নেই। এসব ভাবতে ভাবতে বাবা বাইরে থেকে চাচিকে আওয়াজ দেন। চাচি গতকালের মতোই থালা ভর্তি করে আগের মতোই সেসব খাবার নিয়ে হাজির হন। বাবা আজও পেট পুরে খান। খাওয়া শেষ হলে বাবা চাচিকে বলেন, চাচি, আমি যেদিনই আসি অন্য কাউকে এখানে আসতে দেখি না, এর কারণ কি? এত সুস্বাদু খাবার তবু কেউ নাই কেন? বাবার প্রশ্ন শুনে চাচি বলেন, আরে আসবে না কেন বাবা, কত মানুষ রোজ আসে খাবার খাওয়ার জন্য, কিন্তু বাবা এখানে যারা আসে আমি তাদেরকে মেরে চামড়া ছাড়িয়ে সুন্দর করে কেটে ছোট ছোট করে টুকরো করে মশলা মাখিয়ে রান্না করে এখানেই খেয়ে ফেলি। এ কথা বলে চাচি সজোরে হাসেন আর বাবার মুখ মলিন হয়ে যায়। বাবার মলিন মুখ দেখে চাচি বলেন, আরে বাবা, মজা করছি তোমার সাথে। সবাই দিনের বেলাতেই আসে, রাতে এত দূরে এখানে খাবার খেতে কে আসবে বলো? সবাই তো আর তোমার মতো ট্রাকে থাকে না। চাচির কথা শুনে বাবা কিছুটা স্বাভাবিক হন আর হাত ধুয়ে পানি পান করেন। বিদায় নেবার সময় চাচিকে গতকাল রাতে ঘটা জঙ্গলি শূকরের ঘটনা জানান। তিনি চাচিকে বলেন কিভাবে গতকাল রাতে অনেকগুলো মোটা শক্তিশালী শূকর মাংসের গন্ধে ট্রাকের চারপাশে ঘেরাও করেছিল। বাবার কথা শুনে চাচি বলেন এই জঙ্গলি শূকরগুলো তাকে অনেক বিরক্ত করে। একবার নাকি কিছু খাবার বেঁচে গিয়েছিল যা তিনি তাদের খেতে দিয়েছিলেন। তারপর থেকে তারা প্রায় প্রতি রাতেই মাংসের লোভে চলে আসে, আবার খাবার না পেলে ভাঙচুর করতে শুরু করে। এই কথা শেষ না হতেই চাচি বাবাকে বলেন, বাবা, আজও কি দিব শুকনো মাংস? সকালে খেয়ে নিও। বাবা চাচিকে বারণ করেন। তিনি বলেন গতকালের মতো আজও তাহলে মোটা শক্তিশালী শূকর তার ট্রাকের সামনে এসে পড়তে পারে। তার থেকে ভালো তিনি একেবারে কাল রাতে এসেই খাবেন। এরপর বাবা সেখান থেকে ট্রাকে ফিরে আসেন। সেদিন রাতেও বাবা আশেপাশের জঙ্গল থেকে সেসব জঙ্গলি শূকরের হোটেলের দিকে দৌড়ানোর আওয়াজ পান। কিন্তু বাবা এসব নিয়ে আজও তেমন ভাবেন না, কেননা বাবার এই ব্যাপারটা আর নতুন কিছু নয়। বাবা যতদিনই খেতে এসেছেন ততদিনই তিনি এই আওয়াজ পেয়েছেন। এভাবেই দিন কেটে যেতে থাকে। বাবা রোজ রাতে চাচির হোটেলে গিয়ে সুস্বাদু মাংসের নানা প্রকার পদ খেতে থাকেন। এভাবে একদিন রাস্তার কাজ শেষ হয়। কাজ শেষ হবার দিনে বাবা ভাবেন তিনি চাচির হোটেলে গিয়ে খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। ভাবনা অনুযায়ী সেদিন রাতে বাবা চাচির হোটেলে স্বাভাবিকের থেকে একটু দ্রুতই চলে যান। হোটেলে গিয়ে সেদিনও বাবা আগের দিনগুলোর মতোই পেট ভরে মাংস পোলাও খান। খাওয়া শেষ হলে বাবা চাচিকে বলেন কাল থেকে তিনি আর আসবেন না, কেননা রাস্তা বানানোর জন্য তার যে কাজ ছিল তা শেষ হয়ে গিয়েছে। তিনি আজ রাতেই বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। এই কথা শুনে চাচির মুখটা কিছুটা মলিন হয়ে যায়। বাবা চাচিকে জিজ্ঞেস করেন তাকে এই কয়েকদিনের খাবারের জন্য কত টাকা দিতে হবে। তিনি বলেন, ঠিক আছে বাবা, বাড়ি চলে যাবে যখন, তখন আর কি বলবো, তোমার সামর্থ্য অনুযায়ী যা সম্ভব তাই না হয় দাও। আজ নির্দিষ্ট কোনো চাওয়া নেই বাবা, তুমি যা দেবে আমি তাই খুশি মনে গ্রহণ করব। বাবা চাচির হাতে বেশ কিছু টাকা গুঁজে দেন। বাবা চাচিকে কিছু টাকা বাড়িয়েই দিয়েছিলেন, কেননা এই কয়েকদিন চাচি তার খাবারের বেশ ভালো খেয়াল রেখেছিলেন। টাকা দিয়ে আসার সময় চাচি বাবাকে বলেন, বাবা, দেব নাকি শুকনো মাংস? সকালে খেয়ে নিও। বাবা চাচির কথায় রাজি হয়ে যান, কেননা তিনি চলেই যাচ্ছেন যখন, তখন শূকরের ভয় খুব একটা নেই। চাচির কাছ থেকে শুকনো মাংসের পাত্র নিয়ে বাবা ট্রাকের উদ্দেশ্যে হাঁটা দেন।
কিছু দূর যেতে না যেতেই তিনি প্রতিদিনের মতো আজও সেসব জঙ্গলি শূকরের আওয়াজ শুনতে পান। কিন্তু আজ বাবার মনে হচ্ছিল শূকরগুলো চাচির হোটেলে না গিয়ে ধীরে ধীরে যেন বাবার পেছন পেছন আসছে। বাবা কিছুটা ঘাবড়ে যান, আর হঠাৎ তার কানে কোনো এক ব্যক্তির আর্তচিৎকার ভেসে আসে। বাবা পেছন ফিরে টর্চ জ্বালিয়ে দেখেন সরু রাস্তার ধারে এক ব্যক্তিকে জঙ্গলি শূকরগুলো ঘিরে ধরেছে আর টেনে হিঁচড়ে তার শরীর খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। অসহায় সেই ব্যক্তি মুহূর্তের মধ্যেই দুনিয়া ছেড়ে পরলোক গমন করেন। বাবা তাকে বাঁচানোর কথা ভেবেছিলেন, কিন্তু এতগুলো বিশাল দেহী জঙ্গলি শূকরের সামনে বাবা আর কি বা করতে পারতেন। বাবা টর্চের আলোতে পরিষ্কার দেখতে পান সেই ব্যক্তি যিনি বাবাকে চাচির হোটেলের কথা জানিয়েছিলেন, তার কাছেও ছিল বাবার হাতে থাকা মাংসের পাত্রের মতোই শুকনো মাংসের একটি পাত্র। এসব দেখে বাবা ভয়ে মাংসের পাত্র দূরে ছুঁড়ে ফেলে দেন, কেননা তিনি বুঝতে পেরেছিলেন শূকরগুলো এই মাংসের জন্যই তার পিছু নিয়েছিল। পাত্র ছুঁড়ে ফেলার সাথে সাথে সেই পাত্রের আওয়াজে শূকরগুলো পাগলের মতো সেদিকে ছুটে যায়। সবগুলো শূকর শুকনো মাংসের ওপর রাক্ষসের মতন ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ পেছনে চোখ যেতেই বাবা দেখেন সেই বৃদ্ধ চাচি মৃত ব্যক্তিটির খণ্ড বিখণ্ড লাশ থেকে মাংস উঠিয়ে একটি পাত্রে রাখছেন আর বাবার দিকে তাকিয়ে হাসছেন। এসব দেখে বাবা সেখানেই বমি করে দেন আর প্রচন্ড ভয়ে সর্বশক্তি প্রয়োগ করে প্রাণপণে দৌড় দেন, কিন্তু পেছন থেকে দুইটি শূকর তার উপরে ঝাঁপিয়ে পড়ে। বাবা তাদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু শূকর দুটো বাবার বাম হাতে কামড় বসিয়ে দেয় আর হ্যাঁচকা টান দিয়ে বাবার বাম হাত শরীর থেকে আলাদা করে ফেলে। বাবা তবুও বাঁচার জন্য অসহনীয় ব্যথা সহ্য করে দৌড়াতে থাকেন। তিনি খেয়াল করেন এসব ঘটনা তার ট্রাক যেখানে তার আশেপাশেই ঘটে চলেছে। কোনো রকমে নিজেকে বাঁচানোর জন্য ট্রাকে উঠে বাবা দেখেন বৃদ্ধ মহিলা বাবার বাম হাত তুলে মহিলার কোমরে থাকা পাত্রে রেখে দিলেন আর বাবার দিকে তাকিয়ে একগাল হাসি দিয়ে বললেন, বাবা, দেব নাকি শুকনো মাংস? সকালে খেয়ে নিও। এসব দেখে বাবা নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি ট্রাকে এসে চাদর দিয়ে হাত মুড়িয়ে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু অনেক রক্ত বের হয়ে যাওয়ার কারণে তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরে এলে তিনি নিজেকে একটি হাসপাতালের বিছানায় দেখতে পান। বাবাকে তার ট্রাকে করেই বাড়ি আনা হয়। বাড়ি আসার পর থেকে বাবা কখনোই স্বাভাবিক ছিল না। এসব ঘটনা সম্পূর্ণ বলতে বাবার অনেক দিন সময় লাগে। বৃদ্ধ সেই মহিলা বাবাকে কেন প্রথমবার শুকনো মাংসের পাত্র দিয়েছিল বাবা তা শেষ পর্যন্ত বুঝতে পারেন। বৃদ্ধ চেয়েছিল শূকর ওই ব্যক্তির মতো বাবাকেও যেন মেরে ফেলে, আর সে বাকিদের মতোই বাবার সাথেও থাক সেসব কথা। বাবা এরপর আর বেশি দিন বাঁচেননি। বাবা তার শেষ দিনগুলোতে বারবার দরজার দিকে তাকিয়ে বলতেন সেই বৃদ্ধা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। বাবা মাঝে মাঝে ঘুম থেকে জেগে উঠতেন, প্রচন্ড জোরে চিৎকার করতেন আর বলতেন সেই মহিলা তার স্বপ্নে আসে। বাবা খেতেও পারতেন না। খেতে গেলেই তিনি শুনতে পেতেন কেউ তাকে বলছে, বাবা, দেব নাকি শুকনো মাংস? সকালে খেয়ে নিও। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আসলেই কথাটির মর্ম আমি বুঝতে পেরেছি আমার দীর্ঘদিনের একটি সমস্যা থেকে মুক্তি পেয়ে। প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো ঘটনা থাকে। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন থেকেই আমার প্রতি কোনো না কোনো সাপের ঘৃণা ছিল। আমি বহুবার স্বপ্নে এমন দেখেছি যে আমি গর্ভে থাকা অবস্থায় মা নাকি ভুল করে একটি সাপ মেরে ফেলেন, কিন্তু মায়ের এমন কিছু মনে নেই। তারপর আমার অবস্থার অবনতি হতে থাকলে মা বুঝতে পারেন তিনি আসলেই হয়তো এমন কোনো কাজ করেছেন। তার অভ্যাস ছিল সাপ মারা। তিনি জানতেন সাপ মারা সুন্নত। এখন তিনি বুঝতে পারেন তিনি সাপ ভেবে যা মেরেছিলেন তা আদতে সাপ ছিল না। এই সাপ মারার পর মা বিভিন্ন সময় অসুস্থ থাকতেন। আমি জন্মের পর থেকে নানা রোগ শোকে ভুগতে থাকি। 2-1 দিন পর পরই আমাকে ডাক্তারের কাছে নিতে হতো। খাওয়া দাওয়ায় আমার তেমন রুচি ছিল না। ছোট থেকে নানা কিছু স্বপ্নে দেখতাম, রাতে দেখে দিনের বেলা ভুলে যেতাম। স্বপ্ন নিয়ে তেমন ভাবনাও ছিল না। ধীরে ধীরে সেই স্বপ্নই আমাকে সুস্থ হতে সাহায্য করেছে। যখন থেকে স্বপ্ন মনে থাকতো তখন পরিবারের সাথে এগুলো বলতাম। ছোটবেলা থেকেই আমার বেশ মন খারাপ থাকতো, আমার মেজাজও গরম থাকতো। আমি কাউকে সহ্য করতে পারতাম না, এমনকি মাকেও সহ্য হতো না। এভাবে চলতে থাকে কয়েক বছর। যখন 10ম শ্রেণীতে পড়ি তখন বাসায় নানা রকম স্বপ্নের কথা বলতাম। তখন স্বপ্ন দেখলে মনে থাকতো। আমি স্বপ্নে সাপ দেখতাম রোজ, তারা ক্ষতি করতো না। আরও দেখতাম সাপরা আমাকে ঘিরে এমন কোথাও নিয়ে যাচ্ছে যেখানে আমি কখনোই যাইনি। আমার খুব ভালো লাগতো। তাই পরে
এসব কথা কাউকে বলিনি। এভাবে সাপের প্রতি আমার মায়ের চেয়েও বেশি আকর্ষণ তৈরি হয়। সবসময় সাপ, কবুতর, কুকুর, পেঁচা ইত্যাদি দেখতাম স্বপ্নে। এমনকি পরীক্ষার হলে লেখার সময়ও দেখতাম কলমের মাথায় সাপ বসে আছে। তখন আমি সবকিছু ভুলে যেতাম। পড়ে আসা পড়া কিছুই মনে করতে পারতাম না। আর আমার ধৈর্যও কমে যেতে লাগলো। রাগ এবং জেদ বাড়তে শুরু করলো। পরিবারের মানুষজন থেকে দূরে সরে যেতে লাগলাম। একা একা থাকতে ভালো লাগতো। কোনো পারিবারিক অনুষ্ঠান, বিয়ে, হইচই ভালো লাগতো না। কারোর সাথে মিশতে পারতাম না। মন খুলে কথা বলতে পারতাম না। রাস্তায় চলাচল করতে পারতাম না। গাড়ির সাথে ধাক্কা লেগে যেত। বেশিরভাগ সময় কলেজ থেকে আসার সময় যে পুকুরগুলো পড়তো সবগুলোতে রাস্তা থেকে সাপ দেখতে পেতাম, যা আর কেউ দেখত না। আমার জীবন এভাবেই কাটতে থাকে। আরো কয়েক বছর পর আমাকে আমাদের বাড়ির সামনের এক ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি আমাকে দেখে বলেন আমার সাথে খারাপ জিন আছে। সেখান থেকে আমাকে 2টা তাবিজ দেওয়া হয়। আমি একটা গলায় এবং অন্যটি হাতে পরার জন্য ব্যবহার করি। আমাকে পানি পড়া ও তেল পড়াও দেয়া হয়। এভাবে চলতে থাকে। 1 মাস পর্যন্ত আমার মধ্যে কোনো পরিবর্তন এলো না। এরপর এলাকার ইমাম সাহেবকে আমাদের বাসায় ডেকে নিয়ে আসা হলো। তিনি আমার কথা শুনে ভাবলেন হয়তো আমি খারাপ স্বপ্ন দেখি, তাই ভয় পেয়ে আমার আচরণ করছে। কিন্তু সব কথা শোনার পর আমাকে পানি পড়া, মধু ও তাবিজ দেন। সাথে সাথে দুপুর 12টার আগেই তার দেয়া পানি পড়া দিয়ে গোসল করতে বলেন। আর ভর দুপুরে কোনোভাবেই বাইরে যেতে মানা করেন। এসব নিয়মকানুন মেনে চলার পর কিছুদিন স্বপ্নে সাপ দেখিনি। তবে আমার শারীরিক দুর্বলতা তখনও কাটেনি। একদিন হঠাৎ করেই আমার শরীর থেকে তাবিজ পড়ে যায়। কোথায় কখন পড়ে যায় কিছুই মনে করতে পারি না। এভাবে সময় কাটতে থাকে। কিন্তু দিন দিন আমার অবস্থা খারাপ হতে থাকে। এরপর আমাকে মাদ্রাসার এক হুজুর দেখানো হলো। তিনি আমার সব সমস্যার কথা শুনে আমাকে পানি পড়া ও সরিষার তেল পড়া দিলেন এবং 10টি কাচের প্লেটে কিছু লিখে দেন যেগুলো ধুয়ে পানি পান করতে হবে। এসব মেনে চলার পরেও আমার অবস্থা খারাপের দিকে যেতে থাকে এবং আমি অজ্ঞান হয়ে থাকি। এইসব নিয়মকানুন আমার বড় ভাই এবং আমার চাচা করিয়েছেন। পরে তাদের কাছে সব শুনেছি। আমি অজ্ঞান থাকাতে ওনারা ভয় পেয়ে যান। আমার বড় ফুপার মাধ্যমে মিরপুরের এক কবিরাজের সন্ধান পাওয়া যায়। তিনি জানান তিনি দূর থেকেই নামের ওপর চিকিৎসা করতে পারেন। আমার সুস্থতার জন্য পরিবারের সবাই এতটাই ব্যাকুল ছিল যে যাই বলতো তাই মানার চেষ্টা করত। সেই পথ্য দেন 1 মাস ঘর থেকে বের হওয়া যাবে না। ঘরে গোসল থেকে শুরু করে যাবতীয় কাজ করতে হবে। আর তার দেয়া মাটির হাঁড়ি ভেঙে পানি পান করতে হবে এবং গোসল করতে হবে। সবকিছু ঠিক মতো করা হলেও আমার কোনো উন্নতি হলো না। কবিরাজের সাথে যোগাযোগ করা হলে তিনি বললেন তিনি জিনদের আটকানোর বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা কোনো কথাই শোনেনি, বরং জিনটা তাকে মারধর করে অসুস্থ করে ফেলেছে। এরপর কবিরাজ মহাশয় সাফ জানিয়ে দিলেন আমার চিকিৎসা তিনি করতে পারবেন না। তিনি অন্য এক কবিরাজের সন্ধান দিলেন। ওই কবিরাজ অগ্রিম টাকা ছাড়া কাজ করবেন না, আর কাজ না হলে নাকি টাকা ফেরত। তার দাবি ছিল নদীর 7 ঘাটের পাল লাগবে। যে নদীতে সবার আগে জোয়ার আসে সেই নদীর পানি লাগবে। আর কিছু রক্ত জবা ও আম পাতা একটি মাটির হাঁড়িতে ডুবিয়ে রাখতে হবে। তিনি দূর থেকে জিন দ্বারা সেই হাঁড়িতে ঝাড়ফুঁক করাবেন। কিন্তু এসব করার পরও আমার কোনো উন্নতি হলো না। এরপর কিছুদিন চিকিৎসা বন্ধ ছিল। হঠাৎ একদিন আমার খালু পুরান ঢাকার এক কবিরাজের সন্ধান পান। তার কাছে যাবার পর তিনি আমাকে দেখে হাসলেন এবং হাত দেখে বললেন আমি নাকি রূপ ধারণ করি। এই সময় আমার জ্ঞান ছিল না। আমি পরে বড়দের কাছে সব শুনেছি। সেখানে এক মহিলার ওপর জিন হাজির করা হয়। তারপর আমার হাত দেখে আমাকে বলেন আমাকে জাদুকরি ধরেছে। সে সময় আমাকে জাদু করে আমার চিকিৎসার যাবতীয় কার্যক্রম নস্যাৎ করে দেয়। তিনি আমাকে কয়েকটি মোমবাতি জ্বালিয়ে একটি আরবি লেখা কাগজ পুড়িয়ে সেই ধোয়া কাপড় দিয়ে চোখে লাগাতে বলেন, আর 7টি নদীর মোহনা থেকে পানি আনতে বলেন আমাকে গোসল করানোর জন্য। এভাবে চলেছে আরো বেশ কিছুদিন। যত দিন যাচ্ছিল আমার পরিবার থেকে ততই বিচ্ছিন্ন হচ্ছিলাম আমি। অবশেষে আমাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা নিরীক্ষা শেষে তারা আমাকে কাউন্সেলিং করতে বললেন। এটা বেশ ব্যয়বহুল একটা কাজ। অর্ধেক সময় পর্যন্ত আমাকে ঘুমিয়ে কাটাতে হতো। 2 মাস খাওয়ার পর ওষুধ খাওয়া বন্ধ করি। এরপর মামার মাধ্যমে ফুলবাড়িয়ার এক কবিরাজের সন্ধান পাই। তার চিকিৎসা পদ্ধতি একটু ভিন্ন। তার কথা শুনে মনে হলো আমাকে সুস্থ করা তার পক্ষে কোনো ব্যাপারই না। তিনি কত রাজা উজির মেরেছেন তার গল্প আমাদের শোনাতে লাগলেন। তারপর কবিরাজ আমাকে ভরসা দিলেন যে আমাকে তিনি সুস্থ করে তুলবেন।
তিনি বোঝালেন তার ঘরেও মা বোন আছে, তাই আমার উপর জিন হাজির করবেন না, কারণ জিন হাজির হলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই তিনি তার পরিবারের কয়েকজন ছেলে মেয়েকে ডাকলেন এবং তাদের উপরে জিন হাজির করলেন। তিনি তাদের এমনভাবে প্রশ্ন করতে লাগলেন যার উত্তর হ্যাঁ না দিয়ে দেওয়া যায়। এহেন কাজকর্মে আমরা কিছুটা আশ্বস্ত হলাম। তবে আমাদের সাথে যে ভাইয়া গিয়েছিলেন তিনি বললেন আমার উপরে জিন হাজির করাতে। এতে কবিরাজ আমাদের নানা ধরনের ভয় ভীতি দেখাতে লাগলেন, যেমন জিন হাজির হয়ে যদি আমাদের কোনো ক্ষতি করে তাহলে সে দায় তিনি নেবেন না, ইত্যাদি ইত্যাদি। আমরাও ভয় পেয়ে তার কথায় সম্মত হলাম। তারপর আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতে লাগলেন। এক পর্যায়ে আমার কথা শুনে বললেন আমি নাকি মিথ্যে বলছি, কিন্তু আমি তো জানি আমার সাথে কি কি হতো। এরপর কবিরাজ আমাকে খুব ধমকাতে লাগলেন এবং বারবার আমাকে মিথ্যুক বলছিলেন। এরপর তিনি আমার সাথে থাকা জিনটিকে নাকি আটকে ফেললেন এবং পড়িয়ে সে নাকি সেই জিনকে খেয়ে ফেলেছে। কাজ শেষ হবার পর বললেন আমাদের কাছ থেকে তিনি কোনো পারিশ্রমিক নেবেন না, কিন্তু তার ভক্তদের জন্য টাকা দিতে হবে। আরও বললেন আমার জানের সদকা দিতে হবে তার গুরুকে খুশি করার জন্য। আমাকে সুস্থ করার জন্য আমার মামা তার সব কথা মেনে নিলেন এবং নগদ 10,000 টাকা দিলেন। এছাড়াও আমাকে কয়েক পদের পাতা দেন এবং এগুলো পানিতে গরম করে গোসল করতে বলেন। সাথে সাথে চিনি পড়া দেন খাওয়ার জন্য, মেশিনে ভাঙানো প্রথম সরিষার তেল দেন, হাতে বাঁধার তাবিজও দেন, তালের আঁটি দেন। আরো কিছু নিয়ম মেনে চলতে বলেন। আমাদের ঢাকায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। রাতে ভালোই ছিলাম, গোসল করি, খাবারও খাই, কিন্তু পরদিন ঘটে মারাত্মক ঘটনা। আমি নাকি নিজেই আমার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি নিতে চেয়েছি। আমাকে নাকি কেউ ফিরিয়ে রাখতে পারবে না। এক পর্যায়ে আমার নাক মুখ লাল হয়ে যায়, দাঁতে কপাটি লেগে যায়। এভাবে কয়েক ঘন্টা পর্যন্ত চলতে থাকে। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হই। এসব কিছুই আমার মনে নেই। রুকাইয়া গ্রুপের কার্যক্রম তখন কেবল শুরু হয়েছে। আমাদের দুজন ভাই ওনাকে রুকাইয়া করলেন। প্রথম টানা 6-7 ঘন্টা রুকাইয়া করা হয়েছে। জিন ছাড়তে চায় না। রুকাইয়া করার সময় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যেত, যেমন শ্বাসকষ্ট, দাঁতে দাঁত লেগে যাওয়া, ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস নিতে চেষ্টা করা, গোঙানি ইত্যাদি। দ্বিতীয় দিনে তাকে বলা হলো কালেমা পড়ো। তিনি কালেমা পড়ার চেষ্টা করতেই জিন এসে তাকে অজ্ঞান করে দিলেন। সাথে সাথে এভাবেই রুকাইয়া করা শুরু করলেন। ঘণ্টাখানেক রুকাইয়া করার পর তিনি কিছুটা ধাতস্থ হলেন। এভাবে সপ্তাহখানেক ধরে প্রতিদিন তাকে রুকাইয়া করা হতো। পরের দিন তার সমস্যা অনেক কমে আসে। তিনি নিজেই নিজের রুকাইয়ার আয়াতগুলো পড়তে পারতেন আর গরুর গোস্ত খাওয়া শুরু। অ্যারাউন্ড 30 জনের মতো। তো যেহেতু বিদেশে পড়ালেখা করলে এবং একই দেশের হলে কিন্তু ওদের ভিতর বন্ডিং অনেক ভালো থাকে। আমাদের মোটামুটি সবার সাথেই খুব ভালো সম্পর্ক ছিল আমার ফ্রেন্ডের সাথে। আর কিছু আফ্রিকান ছিল, কিছু ইন্ডিয়ান ছিল, সবকিছু মিলে এরকম আর কি ছিল। তো আমাদের যখন এরকম ইন্টার্নি শুরু হয়, তো শুরু হওয়ার পরে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দেয়। আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা ছিল সবাইকে এরকম আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভাগ করে দেয়। তো এটা আপনার মনে হয় নভেম্বর ডিসেম্বরের দিকের ঘটনা হবে। এক্সাক্ট টাইম ফ্রেমটা আমার মনে নাই। ওই টাইমে ইন্টার্নি চলা অবস্থায় ওই টাইমটাতে আমার একটা ফ্রেন্ড ছিল পারভেজ, ওর প্লেসমেন্ট ছিল হচ্ছে আপনার আইসিইউতে। আর আমি তখন কার্ডিওলজি ডিপার্টমেন্টে। তো যাই হোক, তো ওই টাইমে আমি আমরা খুবই যেহেতু একই হসপিটালে সবাই, আমরা ওই চাইনিজদের সাথে আমাদের মিক্স করে এরকম ইন্টারনেটে ভাগ করে দিচ্ছে। দেখা যেত যে 1-2 বাঙালি একসাথে আর বাকি সবাই চাইনিজ। তো আমরা দেখা যেত যে আমার বাকি ফ্রেন্ডের সাথে যখন এরকম সময় সুযোগ পেতাম দেখা করতে যেতাম অন্য ডিপার্টমেন্ট। তো আমার ওই ফ্রেন্ড পারভেজ, ওর তখন হচ্ছে আপনার এরকম আইসিইউতে প্লেসমেন্ট আর আমার কার্ডিওলজিতে। তো একদিন এরকম আমি ইভিনিং ডিউটিতে ওর সাথে এরকম দেখা করার জন্য ওদের আইসিইউ ডিপার্টমেন্টে যাই। তো আইসিইউ ডিপার্টমেন্টে আপনারা জানেন যে ওখানে খুবই এইভাবে গাউন পরে, ক্যাপ, মাস্ক এগুলি সবকিছু পরে ওইভাবে প্রিকশন মেনটেন করে তারপর প্রবেশ করতে হয়। কিন্তু আমরা যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম এবং চাইনিজরা খুবই ফ্রেন্ডলি ছিল। ওদের কনসালটেন্ট থেকে শুরু করে ডক্টর, ইন্টার্ন যারাই ছিল, নার্স, সবাই কিন্তু আমাদের খুব আদর করতে বলতে পারতেন। ওরা আমাদের খুবই করতো, ওয়েলকাম। আমি যেখানে যেতাম আমাদের কখনো ওরকম বাধা টাধা দিত না।
কিন্তু আইসিইউতে ওর কনসালটেন্টকে এরকম ইভিনিং এ যে কনসালটেন্ট ছিল তাকে এরকম বলে যে আমার একটা ফ্রেন্ড আসছে, ও এরকম একটু আইসিইউতে ঘুরে দেখবে। এরকম যাই, আমি ওরকম আইসিইউতে যাওয়ার পর এরকম মাস্ক গ্লাভস সবকিছু পরে যখন ওর আইসিইউতে ঢুকার পরে ওদের আইসিইউতে মনে হয় ওই সময় 15-20টা পেশেন্ট ছিল, আমার এক্সাক্ট নাম্বার মনে নেই। তো এরকম বেড গুলো পাশাপাশি এবং পুরো জিনিসটা ওপেন, মানে আপনি এক জায়গায় দাঁড়িয়ে, ওদের একটা স্টেশন আছে ওইখান থেকে দাঁড়িয়ে সব বেড গুলো দেখা যায় এবং সবকিছু মানে মনিটরে কোনো পেশেন্ট খারাপ হলে মানে চোখের সামনেই সবকিছু, নার্সটা কাজ করতেছে। মানে বড় একটা স্পেস, একটা রুম ওরকম কিছু না, বাট একটু গ্যাপ মেনটেন করে এরকম করা, খুব কনসিস্টেন্ট বাংলাদেশের মতো এরকম না, মানে যথেষ্ট স্পেস আছে, সো ইনফেকশন যে ছড়ায় যাবে ওরকমও না। তো এরকম ওর কনসালটেন্ট মানে ওই ডক্টরটা সে খুব মানে আমাকে দেখে, আমি আর একটা ফরেন স্টুডেন্ট গেছি, তো আমাকে এরকম সে সব পেশেন্ট এরকম দেখাচ্ছে যে এই পেশেন্ট এরকম, এই পেশেন্ট এরকম দেখাচ্ছে। তো একটা পেশেন্ট এরকম মানে একটু দেখে, মানে প্রথম দিকে বেড 3 বা 4 নম্বর বেডে ছিল, মানে প্রথম দিকে 2-3টা পেশেন্টের পরে একটা পেশেন্টকে এরকম দেখলাম যে ওটা আপনার আরটিআই পেশেন্ট ছিল। আরটিআই বলতে হচ্ছে আপনার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। তো ওই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট ছিল। তো ওর খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওর ডান পাটা আপনার হচ্ছে ঠিক কোমরের একটু নিচ থেকে, আমরা আমাদের মেডিকেল ভাষায় বলি হচ্ছে আপনার অ্যাবাভ নি অ্যাম্পুটেশনস, ওর ওটা মানে একদম অ্যাম্পুটেটেড করা ছিল, মানে খুবই মানে ওই অ্যাম্পুটেশন এরিয়াটা একদম ওপেন, মানে একদম আপনার সবকিছু মাংস টাংস সব বের হয়ে আছে, হাড্ডি, ইনফ্যাক্ট হাড্ডি দেখা যাচ্ছে ওইখান দিয়ে। তো ওটা আবার মানে ডেইলি ড্রেসিং করে আপনার অ্যাম্পুটেশন করলে সাথে সাথেই হচ্ছে আপনার মানে ক্লোজ করে না, ওই ঘাটা খোলা রাখতে হয় অনেকদিন, ওটা আপনার ড্রেসিং করে যখন গ্রানুলেশন টিস্যু আসে পরবর্তীতে আপনার ওইখানে অন্য জায়গা থেকে স্কিন এনে ওইখানে গ্রাফট করে দেয়। যাই হোক, তো ওই পেশেন্টটা এইভাবে এরকম অ্যাম্পুটেশন করা ছিল। তো ও হচ্ছে আপনার মানে নতুন, ওই 1-2 দিন ধরেই আসছে এরকম আর কি, খুব নতুন পেশেন্ট আর কি। তো পেশেন্ট এরকম দেখার পরে আমার খুব মানে মনটা খুব খারাপ হয়ে যায় ওই পেশেন্টটাকে দেখে, কারণ পেশেন্টটা খুবই ইয়াং ছিল, আপনার 20-21 বছর হবে। তো আমাদের চেয়েও ছোট একটা মানে ছেলের এরকম একটা অ্যাবাভ নি অ্যাম্পুটেশন, মানে ওর মানে হাঁটাহাঁটি করতে হবে না, আমার এই ভাইবেই মনটা কেমন যেন খুব খারাপ হয়ে যায়। তো আমি ওর পেশেন্ট দিয়ে খুব গভীর মানে একটা মায়া বা ওরকম হয়, তো ওর দিকে আমার একটা মানে অন্যরকম একটা হয়। তো এরপরে ওকে দেখি যে ও ড্রেসিং করতেছিল সিস্টাররা, ও ব্যথায় খুব চিৎকার করতেছিল, যদিও ওরা মানে অ্যানালজেসিক মানে পেইন কিলার দিয়ে নেয়, কিন্তু তারপরে হচ্ছে আপনার খুব ব্যথা, তো ড্রেসিং এর টাইমে এই ধরনের মেজর ড্রেসিং এ খুব ব্যথা পাওয়া যায়। তো এরকম ব্যথায় খুব চিৎকার করলাম, তো আমি দেখে এরকম খুব খারাপ লাগে। তো ওই পেশেন্টটা সম্পর্কে এরকম ওই কনসালটেন্ট এরকম বলে যে ওরকম খুব বাজে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা অ্যাবাভ নি অ্যাম্পুটেশন করছি। তো এরকম এটা করে এরপরে আরো বাকি যেরকম পেশেন্ট ছিল 15-16টা, এরকম সব পেশেন্ট একটা করে উনি আমাকে এরকম দেখাইলো, আমাকে আর পারভেস্ট ছিল এর সাথে, তা আমাদেরকে দেখানোর পরে তো ওই পেশেন্টটা দেখার পর থেকে আমার মনটা একটু খারাপ হয়ে গেলো, কি আসলাম আইসা এরকম একটা দেখলাম, মানে মনটাই কেমন যেন খারাপ হয়ে গেল। তো যাই হোক, ওই দিন এরকম আমি এরকম দেখে আমি আমার ডিপার্টমেন্টে ব্যাক করি। তো এরপরে 2-3 দিন আমার পারভেজের সাথে মানে হোস্টেলে বা ডরমেটরিতে তো ওর সাথে দেখা হয়, মানে হসপিটালে যে ওর সাথে আর আমার ওরকম দেখা হয় নাই, ওর মতো ডিউটি করতেছে, আমি আমার মতো ডিউটি করতেছি। আমি দেখা যায় যে অন্যান্য ফ্রেন্ডের সাথে আশেপাশে ডিপার্টমেন্টে যাচ্ছি, কিন্তু ওর ওই আইসিইউতে আর যাওয়া হয় নাই। যাই হোক, এরকম আমার তখন একদিন এরকম নাইট ডিউটি। তো ওই হসপিটালটা আপনার, আমাদের হসপিটালটা হেভি মেডিকেল ইউনিভার্সিটির যে 3rd হসপিটাল, ওদের 4টা মেইন হসপিটাল ছিল এবং 4টা মানে খুবই বড় বড় হসপিটাল, আপনার মানে বড় বলতে হিউজ, মানে 20 তলার মতো মনে হয় হবে, 20 তলা করে একটা বিল্ডিং, এবং প্রত্যেকটা বিল্ডিং এর আপনার 4-5টা করে উইং, মানে অনেক আপনার
1,500-2,000 বেড হবে মিনিমাম, আমি এক্সাক্ট নাম্বার বলতে পারবো না, আমার এখন মনে আসতেছে না, বাট এরকম হিউজ। এর ভিতরে থার্ড হসপিটালটা ছিল আপনার মানে মানে সবচেয়ে ওদের বড় হসপিটালের ভিতরে ওয়ান অফ দ্য বড় আর কি। তো আমরা তখন ওই হসপিটালে প্লেসমেন্ট ছিল আমাদের। তো ওই হসপিটালে এরকম, তো আমি এরকম নাইট ডিউটি ওই দিন আমার, তো এরকম নাইট ডিউটিতে আমি বাস থেকে নেমে এরকম আমি হসপিটালে ঢুকছি, বেশ অনেকখানি হেঁটে এরকম যে মেইন বিল্ডিং, যে বিল্ডিং আর কি আমার মেইন বিল্ডিংটাতেই আমার প্লেসমেন্ট, যে ডিপার্টমেন্টের প্লেসমেন্ট ওই ডিপার্টমেন্টের মেইন বিল্ডিং এ। আমি তখনও কার্ডিওলজিতে, লিফট আছে, লিফটের দিকে এরকম যাচ্ছি। তো এক পাশে যে মেইন লিফটটা, তো ওই লিফটটা আমি জাস্ট যেতে যেতেই দেখলাম যে লিফটটা মানে জাস্ট আমি মিস করলাম, জাস্ট আমি লিফটটা ধরতে পারলাম না, তো চলে গেল। তো একটা লিফট আপনার 20 তলা পর্যন্ত উঠবে নামবে, বেশ সময় সাপেক্ষ কিন্তু। তো আমি আরেকটু সামনে আগে ডান পাশে ওদের অনেকগুলো আপনার লিফট এরকম, আপনি বাংলাদেশেও তো এরকম বড় বড় হসপিটাল দেখবেন যে একাধিক লিফট থাকে, সেটা তো ওদের ওই হসপিটালে তো কত লিফট এটার হিসাবে নেই। তো একটু সামনে আগে গেলে আপনার আরেকটা এরকম লিফট আছে। তো আমি ভাবলাম যে এটা তো চলে গেছে, তাহলে সামনেটা যাই দেখি কি অবস্থা। আর এখানে বলার একটা ব্যাপার হচ্ছে আপনার ইভিনিং বা রাতের দিকে কিন্তু মানে ওই হসপিটালে মানুষজন একটু কম থাকে, দেখা যায় যে মানে বেশ ভালোই কম থাকে। এবং মেইন লিফট তো ওইটা ছিল, আপনার পরের আশপাশের লিফট গুলাতে একটু ফাঁকা হওয়ারই কথা। তো ফাঁকা মানে অনেক ফাঁকা হওয়ারই কথা। তো আমি তখন ওই পরে সামনের লিফটার দিকে এরকম আগায় যাওয়ার মানে আগায় গেছি ওইখানে আর কি। তো আপনার ডান দিকে এরকম ওই লিফটার দিকে যখন গেছি, তো দেখলাম যে আপনার ওই লিফটটাতে হুইল চেয়ারে করে আইসিইউর ওই পেশেন্টটা, ওই ছেলেটা, যে ছেলেটা হাঁটিয়ে মানে অ্যাক্সিডেন্টের যে আপনার অ্যাবাভ নি অ্যাম্পুটেশনের যে পেশেন্টটা, ওই ছেলেটা ওই লিফটে ঢুকে যাচ্ছে। মানে আমি যাচ্ছি, মানে আমি কিন্তু আপনার লিফটটা হচ্ছে আপনার আলাদা একটা রুমের মতো, ওইটার ভিতরে লিফট, আপনাকে মানে সরাসরি একদম লবির থেকে লিফট দেখা যায় না, আপনাকে ওই রুমের দিকে মানে একটা রুমের মতো একটা স্পেসে ঢোকার পরে লিফট গুলা। তো ওই আমি যখন লবির থেকে জাস্ট ডান দিকে রুমে মানে রুমের লিফটের রুমটাতে ঢুকছি, তো ওই টাইমে দেখলাম যে ওই হুইল চেয়ারে করে ঠিক ওই পেশেন্টটা ও এরকম লিফটে উঠে গেল, লিফটে ঢুকে গেল একটা লিফটে। তো ও লিফটে উঠে গেল, আমি আর কাউকে দেখি না, ওকে দেখছি, এবং ও আমার দিকে একটা মানে তাকায় এরকম লিফটে উঠে গেল, উঠে জাস্ট এখন আমি সামনে আগে থাকাইতে ওই লিফট ক্লোজ করে দেখলাম লিফটটা নিচের দিকে গেল। আমি তখন একটু মানে আমার কাছে একটু কেমন যেন মানে অবাক লাগলো যে ওকে 2-3 দিন আগে এরকম দেখলাম আইসিইউতে এত খারাপ অবস্থায় ছিল, তো ও এখন কোনো নার্স নাই, সিস্টার মানে কোনো সিস্টার ছাড়া, কোনো অ্যাটেন্ডেন্স ছাড়া ওইরকম একা একা হসপিটালে ঘুরতেছে, ব্যাপারটা কেমন। যাই হোক, তো আমি ভাবলাম যে হয়তো বা কোনো মানে টেস্ট করতে বা কোনো প্রসিডিউর করতে, অনেক সময় অনেক টেস্ট করতে হয়, তো মানে বিভিন্ন ডিপার্টমেন্টে হয়তো যেতে হয়, তো এরকম কিছু হয়তো হবে। ওর সাথে আরো কেউ ছিল, আমি দেখি নাই, এরকম কিছু আমি ভাবতেছি। তো দেখলাম যে ও লিফটটা বেসমেন্ট 2-তে গেল, এবং লিফটটা বেসমেন্ট 2 থেকে ফেরত আসলো, এবং পুরো লিফটটা মানে যখন আসলো ফেরত লিফটে, দেখলাম আমি লিফটটা যখন ওপেন হলো আমার সামনে পুরো লিফট ফাঁকা, লিফটে কেউ নাই। তখন আমি একটু মানে কেমন যেন আমার মনের ভিতর খটকা লাগলো, আমি লিটারালি একটু ভয় পেলাম, কারণ হচ্ছে আপনার ওই লিফটে উঠার আর আমার সাহস হলো না। তা আমি আবার ওইখান থেকে ব্যাক করে আমি আবার মনে করেন যে আপনার মেইন যে লিফট গুলো আছে আমি ওইখানে চলে আসলাম, কারণ আমি আসলে সাহস করতে পারি না ওই একা ওই লিফটটাতে উঠে। আমি আমার ডিপার্টমেন্ট মনে হয় 17 তলায় ছিল, যে এত উপরে যাবো, এত টাইম আমি ওই লিফটের ভিতরে একা থাকবো, এরকম একটা ইনসিডেন্ট হওয়ার পরে। কারণ ওই ছেলেটা লিফটে উঠলো, তাহলে গেল কোথায়? মানে ও বেসমেন্ট 2-তে, কিন্তু মানে রাসেল ভাই বেসমেন্ট 2-তে হচ্ছে মর্গ, আপনার মর্গ আছে ওইখানে, এছাড়া তো মানে গ্রাউন্ড ফ্লোরের নিচে মানে যাওয়ার মতো কোনো প্লেস নাই। তো আমার কাছে খুবই মানে আমার মনের ভিতরে একটা কামড় দিল। আমি আর আমার যেহেতু মানে সাহসে কুলায় নেই, আমি আর ওই লিফটে না উঠে আমি আবার ব্যাক করে
মেইন যে লিফট গুলা ওইখানে আসলাম। ওখানে এসে এবং দেখলাম যে ওখানে কিছু মানে হসপিটালে অন্যান্য কিছু অ্যাটেন্ডেন্স আছে, তো ওদের সাথে আমি ওই লিফটে পরে আমি আমার ডিপার্টমেন্টে চলে গেছি। তো যাই হোক, এই ঘটনার হইলো ওই দিন হওয়ার পরের দিন আমি এরকম পারভেজের সাথে আমার যখন ডরমেটরিতে হোস্টেলে দেখা হয়, তখন আমি পারভেজকে এরকম বলি যে হ্যাঁ পারভেজ, ওই পেশেন্টের কি খবর? তো ও বলে কোন পেশেন্টটা? তা আমি বলি যে ওই যে একটা বাচ্চা ছেলে তোর আইসিইউতে গেলাম পরে তোর স্যার দেখালো না যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট ছিল, অ্যাভাব নিয়ে অ্যাম্পুটেশন করা। তো বলে আরে বলিস না, ওই পেশেন্টটা তো এরকম গতকালকে এক্সপায়ার করছে, গতকাল দুপুরে এরকম পেশেন্ট এক্সপায়ার করছে। এমনি তো এই ছিল, কিন্তু কালকে হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে, পুরো পেশেন্টটা এক্সপায়ার করছে। আমি না এটা শুনে পুরা হয়ে গেলাম যে মানে ও কি বলতেছে। তাহলে আমি ওইখানে মানে দেখলাম তাহলে এটা কি মানে আসলে কি ওর মানে ছিল আত্মাটা বা এরকম কিছু, যেরকম আমি শুনি যেরকম হয়। আর মানে শুনে খুবই খারাপ লাগলো। আর তখন মানে জিনিসটা আমি তো খুবই ভয় পেয়ে গেলাম। ভয়তো আমি তখন আর কি ভয় পাওয়ার কিছু নেই, ভয়তো হসপিটালে যা পর পাইছিলাম। তো আমি আর কি তখন এরকম পারভেজকে ব্যাপারটা বলি যে এরকম যে কি বলবো, বিশ্বাস করবে কিনা, কালকে এরকম আমি যখন নাইট ডিউটিতে গেছি আমার সাথে তো এই ঘটনাটা হয়েছে, আমরা দেখছিলাম। তো এই জন্যই ওর কথা জিজ্ঞেস করলাম। পরে ও খুব কতক্ষণ করেছিল, থাকার পরে আর কি এই ছিল আর কি রাসেল ভাই জানাতে আমার ইন্টার্ন লাইফের একটা ঘটনা। তো ভালো লাগলে ঘটনাটা শেয়ার করবেন। আপনার ভোট.com আমি মাঝে মাঝে সময় পেলে শুনি, ভালো লাগে। একটা কথা বলে রাখতেছি, আমাদের দুষ্টামি তো সবাই করে, আর ছেলে পেলে মানুষ তো দুষ্টামি করবেই, এটা তো স্বাভাবিক। আমরা কি করতাম, তালগুলোতে গেলে যদি দেখি যে আমাদের আগে গিয়ে কেউ তালগুলোকে কুড়িয়ে নিয়ে চলে আসছে, তখন তো তাল পাওয়া যায় না, তো বড় কোনো হাতে করে নিয়ে আমরা বের হই। আমাদের মধ্যে দুইটা বাদর আছে, বাদরের করে বলতেছি কারণ ফ্রেন্ড তো ওরা গাছে খুব ভালো উঠতে পারে, গাছে উঠে তাল পেড়ে নিয়ে আসি। যখন পাওয়া যায় না তাল, তো বস্তা নিয়ে সবাই রওনা দিলাম। ছোট্ট ডোবা আছে, ডোবার পাশে, ওটাকে আমরা তালতলি নামে চিনি সবাই। অনেকগুলো তালের গাছ ওখানে রয়েছে, পাশে একটা কবরস্থান রয়েছে অনেক পুরনো। আমরা তো কবরস্থানে যাব না, কবরস্থানের পাশেও যাব না, ওটা অপোজিটে। তো সবাই চলে গেলাম সেখানে। যাওয়ার পরে দেখতেছি তাল নাই, কে জানি সব তাল নিয়ে চলে গেছে। তো একটা ফ্রেন্ড তখন বলতেছে যে ই করি, আমি গাছে উঠি আর আমাকে দড়ি দিয়ে তালগুলো বেঁধে বেঁধে নামাই দেবো, তোরা নিচে থেকে শুধু নিয়ে নিবি। সে গাছে উঠে পড়ে, অনেকক্ষণ হয়ে যায়, তার কোনো আওয়াজ নাই। আমরা সবাই চুপ করে নিচে বসে আছি, লাইটও মারতে পারতেছি না, কারণ লাইট মারলে সবাই দূর থেকে দেখে ফেলবে। তো তাকে আমরা বলতেছি, মানে আস্তে আস্তে করে বলতেছি, কি রে তোর এতক্ষণ লাগতেছে কেন? সে কোনো উত্তর দিচ্ছে না। তারপরে অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 10 মিনিটের মতো যখন হয়ে যায়, তখন সে নেমে আসে গাছ থেকে, হঠাৎই গাছ থেকে নেমে আসে। তো তাকে আমরা কোনো কথা বলে না, মানে একটা মানুষ হঠাৎ করে কিছু দেখলে যেরকম আশ্চর্য হয়ে যায়, তো হা করে তাকাই আছে, কোনো কথা বলে না। তো যখন জিজ্ঞাসা করতেছি যে কি হইলো, তুই গাছে উঠলি, তালও পারলি না, আবার নেমে চলে আসলি, সে কোনো কথাই বলে না, তারপরও কথা বলে না। তো অনেকক্ষণ পরে পানি দিয়ে তার মুখ টুক ধুয়ে দেওয়ার পরে সে অনেকক্ষণ পরে বলতেছে যে আমি যখন গাছে উঠলাম, গাছে ওঠার পরে আমি এখান থেকে দেখলাম যে গাছের মাথার উপরে যখন আমি উঠে গেছি, উঠে আমি তালের যে পাতাগুলো মানে ডালগুলো থাকে সেটার উপরে উঠে বসছি, সবেমাত্র আমি দড়িটা বাঁধবো, এমন সময় আমি দেখতেছি যে পাশের যে কবরস্থানের ওখানে উঁচু উঁচু যে গাছগুলো আছে, আম গাছ, তারপরে আরো বিভিন্ন রকমের গাছ আছে, গাছের মাথায় কে যেন বসে আছে।
একদম মাথার উপরে, গাছের মাথার উপরে কে যেন বসে আছে, আমার দিকে তাকায় আছে। অনেকক্ষণ ধরে আমি লক্ষ্য করার চেষ্টা করতেছিলাম যে আসলে জিনিসটা কি। আমি এটা কখনোই মানে দেখি নাই এখানে, এর আগেও তো অনেকবার আসছে। কোনো পাখি টাকি হবে হয়তো বড়। অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করলাম, বাট আমি কিছুই বুঝতে পারলাম না। মনে হচ্ছিল যে কিছু একটা বসে আছে, অনেক দূর থেকে তো ভালো বুঝি নাই। আর আমি সেই জন্য তোদের সাথে কথা বলতেছিলাম না, যে কারণ আমি যদি কথা বলি তাহলে হয়তো সেই জিনিসটা থাকবে না, সেখানে চলে যাবে। সেই জন্য আমি কোনো কথা বলতেছিলাম না। আর আমি তো দেখে একদম পুরা আশ্চর্য হয়ে গেছে যেটা কি। সেদিন ওর কথা কেউ গুরুত্ব দিলাম না, হয়তো ভাবলাম যে কিছু হবে, হয়তোবা পাখিটা কি হবে, হয়তোবা সবাই মিলে তখন বললাম ঠিক আছে, তাল তোকে পারতে হবে না, চল আমরা ওই দিকটা দেখি। পাশে অন্যান্য গাছগুলা ছিল, সেগুলো গাছের নিচে গেলাম। কয়েকটা তাল পেয়েছি, একদম কয়েকটা, বেশি না। তারপরে শব্দ হলো, তাল পড়ার শব্দ হলো। মনে হলো যে একসাথে 2-3টা তাল পড়লে যেরকম শব্দ হয় গাছ থেকে, সেরকম শব্দ হলো। আর সেটা হচ্ছে সেই কবরস্থানের মধ্যে। তো আমরা সবাই সেখানে যাব, বাট আমার ফ্রেন্ড ভয় পেয়ে আছে, সে যাবে না। সে বলতেছে তোরা যাবি যা, আমি ওখানে যাব না। তারপরে আমরা বললাম যে তুই যাবি না মানে তুই এখানে একা থাকবি? তোকে এখানে একা রেখে আমরা যেতে পারবো? তুই তো এমনিতেই ভয় পেয়ে আছিস, তোকে এখানে একা রেখে আমরা যাবো না। তাকে জোর করে নিয়ে গেলাম, একরকম জোর করেই নিয়ে গেলাম তাকে। যাওয়ার পরে তাল পড়ার শব্দ শুনলাম, বাট তাল আমরা কেউ খুঁজে পাচ্ছিলাম না। আমরা ছিলাম মোট 5 জন, আমি, আমার 2টা ফ্রেন্ড আর 2টা ছোট ভাই। তো 5 জনে মিলে তাল খুঁজতেছি, বাট কবরস্থানটা পুরোটাই খুঁজে ফেললাম, কোনো তাল আমরা পেলাম না। আর উপরে যে লাইট মারবে এরকম কারো সাহস নাই। সবাই ওই যে কথাটা শোনার পরে একটু ভয় পেয়ে আছে। এরকম করতে করতে একটা ছোট ভাই হঠাৎ করে চিৎকার করে উঠলো। তো আমরা বললাম যে কি হয়েছে রে? তো বলতেছে কিছু না, আমি পড়ে গেছি। কোথায় পড়ে গেছিস? যে আমরা দেখতেছি নাই, সে খুঁজে পাচ্ছি না আমরা তাকে। একটু পরে দেখি একটা পুরানো কবরের মধ্যে সে পড়ে আছে, তার কোমর পর্যন্ত ঢুকে আছে। আর তারপর তখন বললো যে তুই এখানে কেন নামলি? তো বলতেছে যে এখানে তাল পড়ে আছে নিচে, 2টা তাল দেখতে হয়েছি আমি। তো সে লাইট মারার পরে আমরা দেখতেছি যে একটা তাল আর একটা হচ্ছে মানুষের মাথার খুলি। এটা দেখার পরে রাসেল ভাই আপনাকে কিভাবে বোঝাই যে ওই সময়টাতে আমাদের কি অবস্থাটা হয়েছিল। সঙ্গে সঙ্গে ওখান থেকে বের করে নিয়ে ভয় যদিও পাই নাই তেমন একটা, তারপরও অনেকটা বেশি ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে এমনিতে একটা আগে ফ্রেন্ড একটা কথা বলে ভয় ধরিয়ে রাখছে ভেতরে। তো তারপরে সবাই বের হয়ে গেলাম ওখান থেকে। আর সেদিন তাল কুড়ানো হলো না। পরে একদিন আবার বের হলাম যে সেদিন তো তাল কুড়ানো হলো না, তাহলে চল আরেকদিন বের হই। তো সেই ফ্রেন্ডটা যেদিন ভয় করছিল সে আর গেল না সাথে। সে বলতেছে আমি আর যেতে পারবো না, আমি আর তাল কখনো করতে যাবো না, তোরা যা। তো তখন আমরা 4 জন বের হলাম। বের হইতেই সেদিন আর ওইদিকে যাই নাই, অন্যদিকে গেলাম। যাওয়ার পরে মানে সবে মাত্র বাসা থেকে বের হয়ে একটু দূরে গেছি। একটু দূরে যাওয়ার পরে একটা বড় পুকুর আছে। পুকুরের অপোজিটে 2-3টা তালের গাছ আছে। তো সেখানে আমরা যখন যাইতেই ওখানে কয়েকটা বাঁশ আছে, মানে বেশি না, অল্প কয়েকটা বাঁশ, ঝাড় বলা যাবে না, অল্প কয়েকটা বাঁশ। তো ওই বাঁশ ঝাড়টার ভিতর দিয়ে যেতে হবে। যাইতেই মনে হচ্ছিল যে বাঁশ ঝাড়ের মধ্যে একটা ঝড় উঠছে, বাঁশগুলারে কেউ মানে উপরাই ফেলে দিবে একদম, এরকম মানে উতল পাতল করতেছে, উপর থেকে নিচে এরকম করতেছে, বাঁশ ভেঙে ফেলবে মনে হয় এরকম। ওখান থেকে মানে সবগুলাই এত পরিমাণে ভয় পেয়ে গেছি আমরা যে ওখানে কারো মুখ দিয়ে কোনো কথা বের হয়নি, চিৎকার যে করবে সেরকম শক্তিও কারো নাই। ওখান থেকে এক দৌড় দিয়ে সবাই বাসায় এসে কাউকে কিছু না বলে শুয়ে পড়ছে। কাউকে কিচ্ছু বলে নাই, বাড়িতেও কাউকে কিছু জানায় নাই। তো এরকম করে অনেক দিন, প্রায় 15 দিন 20 দিন হয়ে গেল, আর কেউ তাল করে তো বের হয় নাই, কাউকে কিছু বলেও নাই, জানাও নাই এই বিষয়ে। হঠাৎ করে আমাদের বাসা থেকে বেশি দূরে না, হাঁটা পথ আর কি, 2-4 মিনিট হাঁটলেই এরকম একটা দাদু হয় সম্পর্কে, দাদু বলে ডাকি, পাড়াপড়শি আর কি, নিজের না।
দাদুর একটা গরু রাতের বেলা গোয়াল থেকে কেমন করে জানি খুলে একা একা বের হয়ে গেছে। তো দাদুর একটা ছেলে আছে, চাচা চাচা করে ডাকি, আমাদের সমবয়সী। তো আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, ক্যারাম খেলছি। ক্যারাম ট্যারাম খেলে সবাই বাসায় চলে যাবো এমন তো সময় আড্ডা দিচ্ছিলাম। 11টা কি 11:30 বাজে এরকম হবে। তো সে দৌড়াদৌড়ি করে এসে বলতেছে যে আমার গরু খুলে চলে গেছে, সবাই মিলে একটু দেখতো কোথায় গেল। তো আমরা সবাই খুঁজতে 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 মাঠের মধ্যে গেছে, একদম ফাঁকা মাঠ। মাঠের মধ্যে যাওয়ার পরে ওখানে ড্রেন আছে, ওই যে ড্রেন গুলা থাকে না আমাদের এদিকে, মানে আপনার আবাদি জমি যেগুলো আর কি, ধান চাষ হয়, মোটর দিয়ে পানি তোলা হয়, আর ওই পানিগুলা ড্রেনের মাধ্যমে বিভিন্ন জমিতে পারাপার করা হয়, এক জমি থেকে আরেক জমিতে, বা মোটর থেকে সরাসরি ড্রেন করে জমিতে পানি নিয়ে যাওয়ার জন্য যে ড্রেন গুলা বানানো থাকে আর কি। তো সরি, আমার গলায় একটু প্রবলেম হচ্ছে, দুঃখিত। তো সেখানে আসার পরে আমরা 2-3 জন একসাথে আসছি, বাকিগুলো অন্যদিকে গেছে খুঁজতে খুঁজতে। গরুকে মনে হয় দেখলাম আমরা, এরকম মনে হলো যে গরুটাকে দেখলাম, দৌড় দিল এরকম ধানি জমির মধ্যে দিয়ে দৌড় দিল। তো আমরা দেখে গরুকে ফলো করতে করতে সামনে এগোতে এগোতে ড্রেনের মধ্যে হোঁচট খেয়ে একজন পড়ে গেল। তো পড়ে গিয়ে চিৎকার করে উঠছে। তো বললাম যে কি হলো তোর, কোথায় তুই? তো বলতেছে আমি এখানে পড়ে গেছি। তো উঠে চলে আসতে যাবো, ঠিক সেই সময় দেখতেছি ড্রেনের মধ্যে কে যেন একটা শুয়ে আছে। বাট শুয়ে আছে মানুষের আকৃতি বা কোনো পশুর আকৃতি এটা বোঝা যায় না, বাট তার পুরো শরীরটা চোখ, মানে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটাই খালি চোখ আর চোখ, অনেকগুলো চোখ জল জল করতেছে, একদম পুরো শরীর চোখ চোখ। তো সেখান থেকে সবাই দৌড়াদৌড়ি করে গরুর খোঁজাখুঁজি বাদ দিয়ে চলে আসলাম। আসার পরে দেখতেছি গরুর শরীর তারা পেয়ে গেছে অলরেডি। তো বলছে এতক্ষণ তোরা কোথায় ছিলি, গরু তো পাওয়া গেছে। তো বলছে আমরা গরু খুঁজতে গেছিলাম, গরু পাওয়া গেল না, কাউকে কিছু বললাম না। পরদিন শুক্রবার মসজিদে গেলাম নামাজ পড়তে, নামাজ পড়া হয়ে গেল। তারপরে হুজুরকে বললাম যে এই বিষয়গুলা, যে প্রথম দিন থেকে শুরু করে এবারে শেষ পর্যন্ত যে বিষয়গুলা ঘটেছে আমাদের সাথে সবগুলা হুজুরকে খুলে বললাম যে হুজুর এর মধ্যে কোনো কি কানেকশন আছে, যে জিনিসগুলো আমরা দেখছি বা এরকম আমাদের সাথে শুধু এগুলা হচ্ছে, এর মধ্যে কি কোনো কানেকশন আছে? একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কি কোনো কানেকশন আছে, বা এটা কেন ঘটলো? তো হুজুর বলতেছে যে তোমরা যখন বাসা থেকে বের হয়ে তাল কুড়ানোর উদ্দেশ্যে গেছিলা তখন তোমাদেরকে ফলো করতেছিল একটা খবিশ জিন, খারাপ জিন। আর সেই জিন মানুষের ক্ষতি করে না, বাট মানুষকে যদি বিপদে পড়তে দেখে বা ভয় পেতে দেখে তাহলে তার উপরে চেপে বসবে। ভয় পেলে যে তাকে দেখে ভয় পাবে না সে তার কোনো ক্ষতি করতে পারবে না, বাট যদি ভয় কেউ তাকে দেখে পায় বা তার জন্য যদি কেউ ভয় পেয়ে যায় তাহলে সে তার ক্ষতি করতে পারবে। তো আমরা বললাম যে হুজুর আমাদেরকেই কেন এটা মানে এরকম ফেস করতে হচ্ছে বারবার, আমরা তো কারো কোনো ক্ষতি করিনি বা কাউকে কিছু বলিও নি। তখন হুজুর বলল যে তোমরা যে গাছটাতে উঠেছিলা তাল নামানোর জন্য, তোমরা কি তাল নামাইতে গেছিলা? হ্যাঁ তাল নামাইতে গেছিলাম, পাই নাই তাল, সেই জন্য তাল নামাইতে গেছিলাম। তো তোমরা যে তাল গাছটায় তাল নামাইতে গেছিলা সেই তাল গাছটাতে তার বসবাস, সেখানে সে থাকে। আর কবরস্থানের মধ্যে যেটা তোমরা দেখছো মাথার খুলি, এটা কোনো ভৌতিক বিষয় না, এটা কবরস্থানে মাথার খুলি থাকতেই পারে, এটা কোনো বিষয় না। আর সেদিন যে চোখটা দেখছো তোমরা সেটা ছিল ওই জিনটাই, যে জিনটা তোমরা তাল গাছ থেকে তাল পড়ার সময় যে জিনটাকে ডিস্টার্ব করছিল সেটা ছিল ওই জিনটাই। আর কয়েকটা দিন তোমরা বাসা থেকে রাতের বেলা বের হয়েও না, সে তোমাদেরকে ফলো করতেছে, তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে, বাসা থেকে বের হয়ে না। আর কালকে সন্ধ্যার সময় আমার সাথে তোমরা সবাই দেখা করবো। তো তখন আমরা সবাই মিলে হুজুরের কাছে গেলাম, হুজুর তাবিজ দিলেন আর কিছু ফর্মুলা শিখিয়ে দিলেন যে এগুলা পাঠ করে অল টাইম রাতের বেলা ঘুমাবো, কয়েকটা দিন এভাবে থাকো, তারপরে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো হুজুর এরকম করে বলে সবাইকে বিদায় করে দিলেন। সেদিন রাত্রেবেলা হুজুরের কাছ থেকে ফেরার পরে
হঠাৎ করে দেখতেছি মানে ফোন আসলো আমার ফোনে। আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলতেছে, বন্ধু আমার তো শরীর অনেক খারাপ, আমার গায়ে জ্বর আসছে, তো তুই কি একটু আসতে পারবি আমার বাসায়? তো আমি একা আছি, আব্বু আম্মু নানা বাড়িতে বেড়াইতে গেছে। তো আমি ভাবলাম যে এত রাতের বেলা, হুজুর তো রাতের বেলা বাসা থেকে বের হইতে নিষেধ করছিল, কালকে সকালে যাই, আর তুই ওষুধ টষুধ খেয়ে ঘুমিয়ে পড়। সে বলতেছে আমার একা একা ভয় লাগতেছে, তুই যদি একটু আসতি, মানে সে ছাড়বেই না এরকম আর কি। তো ভাবলাম তাহলে যাই। বেশি রাত হয় নাই, হয়তো 9টা 9:30 বাজছে এরকম হবে। তো আমি বাসা থেকে বের হলাম, কোনো প্রবলেম হলো না আমার। আমি চলে গেলাম তার বাসায়। যাওয়ার পরে সে দেখতেছি আসলে শরীরের অনেক জ্বর, ওষুধ টষুধ দিলাম, খেয়ে দুজনে শুয়ে শুয়ে টিভি দেখতেছি। টিভি দেখতে দেখতে হঠাৎ দেখতেছি তার জানালার পাশে কুটমুট করে একটা কেমন জানি একটা আওয়াজের মতো মনে হলো। কেমন জানি একটা আওয়াজ, মানে দরজায় নক করা, মানে জানালাতে নক করার মতো, টোকা দেওয়ার মতো একটা আওয়াজ। আমি তখন বললাম যে টিভিটা মিউট কর একটু ভালো করে। টিভি মিউট করার পরে শুনতেছিলাম না, আর কোনো সাউন্ড নাই। আবার যখন টিভি দেখতেছি দুজনে, একটু পরে আবার এরকম করতে করতে আমি তখন বললাম একটা কাজ কর, লাইটটা অফ কর, রুমের লাইটটা অফ করে দিয়ে টিভিটা অফ করে দে। দিয়ে আমরা দুজনে জানালা অপোজিটে গেলাম। অপোজিটে যাওয়ার পরে ওকে বললাম যে জানালাটা হালকা করে একটু খুলে দিয়ে রাখ, আমি দেখবো যে বিষয়টা কি। আর আমার রাসেল ভাই একটা কথা কি, মানে আমি একটু ছোটবেলা থেকেই মানে জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমার ভয়টা একটু কম। আর আমি এই বিষয়গুলো নিয়ে তেমন একটা ভাবতাম না, বিশ্বাসও করতাম না। আমার সাথে এত কিছু হওয়ার পরেও একটু ভয় ভয় লাগছিল, তারপরেও একটু সাহস করে বললাম যে আমি দেখতে চাই আসলে জিনিসটা কি। আর হুজুর তো আমাদেরকে তাবিজ দিছে, আমাদের তো সমস্যা হবে না। তো তারপরে দেখতেছি একটা হাত, সুন্দর একটা হাত, ফর্সা, পরিষ্কার, একবারে ফ্রেশ। বাট পুরুষ মানুষের হাত না মেয়ে মানুষের হাত সেটা বোঝা যায় না। হাতটা এসে জানালার সামনে এসে আবার চলে গেল, কিছু মানে নক করলো না বা জানালার ভিতরে হাতে দিল না এরকম। তো আমি তখন হুজুরকে পরের দিন সকালবেলা হুজুরের সাথে দেখা করলে হুজুরকে বললাম সব বিষয়টা খুলে। হুজুর বললো যে ওইটা কোনো জিন ছিল না, ওইটা কোনো জিন ছিল না, তোমাদেরকে ভয় পাওয়ানোর জন্য এটা তোমাদেরই পরিচিত কেউ করেছে। তারপরে পরে পরে জানতে পারতেছিলাম যে আমাদের যে ছোট ভাইগুলো ছিল, ওই ছোট ভাইগুলোর সাথে প্ল্যানিং করে আমার যে আরেকটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ড এই কাজটা করছে আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য। তো ইনশাল্লাহ তারপর থেকে আর কোনো সমস্যা হয় নাই, আর আমরা তালপুরাতে রাতে আর বেরো হই নাই। আর আমার এই বিষয়গুলো নিয়ে তেমন কোনো ভয়ও লাগে না এখনো, কখনো মুখোমুখি হই নাই সরাসরি। এরকম আংশিক একটু